ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য হিউজ একটা মার্ক হচ্ছে তোমার এই সাধারণ জ্ঞান অংশে 50 মার্ক। আর আজকে আমরা দেখি সাধারণ জ্ঞানের কোন কোন টপিক গুলো পড়বো। এই যে এই টপিক গুলো আমরা সাধারণ জ্ঞানের ভালোভাবে পড়বো, তাহলে এইখান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন কমন পাবো। এর পাশাপাশি আমরা সাম্প্রতিক বিষয়গুলির পরে খোঁজ খবর রাখবো। এখন দেখি আমরা সাধারণ জ্ঞানের কোন কোন টপিক গুলো আমাদের পড়তে হবে। এবং কেউ যদি মনে করে যে ভাইয়া আমি বাংলা ব্যাকরণের মানে কিছু কিছু বিষয় পারি না, বা ইংলিশ যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো আমি পারি না, আমি তাদেরকে বলবো তাহলে তুমি জিকে তে ফোকাস করো, জিকে গুলো ভালোভাবে পড়ো, মুখস্থ করো, তাহলে তুমি জিকে কমন পাবা। দেখা যাচ্ছে যে 50-এর মধ্যে 40-42 পাইলে, এদিকে ইংরেজিতে 10 আর বাংলায় 10 এমন পাইলে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে টপ লেভেলের যে সাবজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে পড়তে পারবা। তো দেখো প্রথমে যে আমাদের কোন কোন মানে যেই টপিক গুলো পড়তে হবে। প্রথমে দেখো প্রাচীন জনপদ। জনপদ থেকে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর আগের বছর প্রশ্ন না আসলেও তার আগের বছরে যখন ঢাবি অধিভুক্ত সরকারি 7 কলেজ ছিল তখন প্রশ্ন এসেছিল কুমিল্লা নোয়াখালী কোন জনপদের অংশ। তুমি যখন জনপদ পড়বা এমন একটা ম্যাপ আঁকাই নিবা। হ্যাঁ, ধরো এমন একটা তুমি ম্যাপ আঁকাই নিবা, তুমি এমন একটা ম্যাপ আঁকাই নিবা। খুব একটা ভালো হয় নাই, খুবই বাজে হয়েছে। তো এমন তুমি একটা এমন এইভাবে একটা ম্যাপ আঁকাই নিবা। ম্যাপ আঁকাই নিয়ে তুমি মানে জনপদ গুলো পড়বা, ম্যাপ দেখে দেখে জনপদ পড়বা। কারণ এই সাইডটা তোমার হরিকেল, সিলেট, তোমার হচ্ছে যে সিলেট চট্টগ্রামের এই সাইডটা হরিকেল, এখানে আছে সিলেট, এখানে আছে চট্টগ্রাম, এই সাইডটা তোমার হরিকেল। তারপরে তুমি এই সাইডটা তুমি দেখবা যেখানে আছে সমতট, কুমিল্লা নোয়াখালী এলাকাটা সমতট। তুমি তারপরে দেখবা এইখানে আছে তোমার বঙ্গ, ঢাকা, তারপরে তোমার হচ্ছে যে ফরিদপুর, তারপরে আছে তোমার ময়মনসিংহ, এই এলাকাটা তোমার বঙ্গ, যশোরের কিছু অঞ্চল আছে বঙ্গের মধ্যে, বরিশাল আছে বঙ্গের মধ্যে। তারপরে এই এই এলাকাটা তুমি দেখবা চন্দ্রদ্বীপ, বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলগুলো। এইখানে তুমি দেখবা যে হচ্ছে যে তোমার হচ্ছে যে পুন্ড্রু, তার পুন্ড্রুর মধ্যে তোমার যে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর এই সাইডটা আছে। বরেন্দ্র, এইখানে দেখবা যে তুমি বরেন্দ্র আর পুন্ড্রু প্রায় একই। এখানে আছে পুন্ড্রু। তারপরে তুমি এখানে দেখবা হচ্ছে চন্দ্রদ্বীপ, দ্বীপ। তারপরে এখানে দেখবা যে বঙ্গ, এখানে দেখবা সমতট। তারপরে এই জায়গাটাই তুমি দেখবা, এই জায়গাটায় তুমি দেখবা হচ্ছে যে কি গৌড়। হ্যাঁ, এই জায়গাটা তুমি দেখবা গৌড়, বাংলাদেশের একমাত্র চাপাই নবাবগঞ্জ গৌড়ের মধ্যে পড়েছে। এছাড়াও তোমার আছে মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম এই অঞ্চলগুলো তোমার হচ্ছে যে গৌড়ের মধ্যে। তারপরে তোমার এই এলাকাটা দেখবা যে ভাগীরথী নদীর পশ্চিম তীর, এইখানে তোমার হচ্ছে যে আছে রাঢ়, যার অপর নাম আছে সৌম্য, এবং রাজধানী কটিবর্ষ। তো এইভাবে তুমি ম্যাপ দেখে দেখে তুমি দেখেছে প্রাচীন বাংলার জনপদটা পড়লা। এরপরে তুমি ম্যাপ দেখে দেখে শুধুমাত্র জনপদই পড়বা তা না, তুমি ম্যাপ দেখে দেখে এই যে এখানে দেখতে পাচ্ছ যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিতর সেক্টর আছে, সেক্টর গুলো পড়বা। এই যে এখানে দেখতে পাচ্ছ নদ নদী, এইগুলো তুমি ম্যাপ দেখে দেখে পড়বা। বা আরো অন্যান্য বিষয়গুলো আমি তোমাকে দেখাচ্ছি যে তুমি কোনগুলো ম্যাপ দেখে দেখে পড়বা। ধরো তুমি মুক্তিযুদ্ধে যখন সেক্টর পড়বা, হ্যাঁ, বা নদ নদী পড়বা, ধরো এরকম একটা ম্যাপ তুমি আঁকাই নিলা। ওকে, তুমি এইরকম একটা ম্যাপ আঁকাই নিলা। যখন তুমি সেক্টর পড়বা, মুক্তিযুদ্ধের সেক্টর যখন পড়বা, তুমি এইরকম একটা ম্যাপ আঁকাই নিলা। এরপরে তুমি সেক্টর গুলোকে ভাগ করে ফেললা। দেখা যাচ্ছে তুমি এই সাইডটা তোমার তুমি ভাগ করে ফেললা। দেখা যাচ্ছে তুমি, আমি তোমার দেখাই, এই যে এখান থেকে এই সাইডটা ভাগ করে ফেললা। এরপরে তুমি এখান এই সাইডটা ভাগ করে ফেললা 1 নম্বর সেক্টর। তারপরে তুমি 2 নম্বর সেক্টর, 3 নম্বর, 4 আর 5 তোমার আছে যে সিলেট যে অংশটা আছে সেখানে 4 আর 5। তারপরে তোমার এখানে 6, এখানে 7, এখানে 8, এইখানে 9, এইখানে তোমার হচ্ছে যে সরি, এইখানে তোমার 8, এইখানে 9, আর এখানে তোমার উপকূলীয় যেই সেক্টর ছিল 10, আর এইখানে ছিল ময়মনসিংহ, টাঙ্গাইল 11। তাহলে 1 নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, 2 নম্বর ঢাকা, কুমিল্লা, নোয়াখালী অঞ্চলটা, 3 নম্বর ঢাকা জেলার কিছু অংশ, তারপরে তোমার হচ্ছে যে হবিগঞ্জ, সুনামগঞ্জ, 4 আর 5 আসলে সিলেট জেলা, 6 নম্বর দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, 7 নম্বর রাজশাহী, বগুড়া, পাবনা, 8 নম্বরে তোমার যশোর, তারপরে তোমার হচ্ছে যে কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চলটা, 9 নম্বরে তোমার হচ্ছে যে তোমার খুলনা জেলার কিছু অংশ রয়েছে, তারপরে তোমার হচ্ছে যে সাতক্ষীরা, সুন্দরবন, তারপরে তোমার বরিশালের কিছু অংশ রয়েছে, 10 নম্বর উপকূলীয়, 11 নম্বর তোমার ময়মনসিংহ, টাঙ্গাইল। এইভাবে তুমি সেক্টর করে করে ভাগ করে করে তুমি পড়তে পারো। হ্যাঁ, এভাবে তুমি ম্যাপ দেখে দেখে তুমি কিন্তু পড়তে পারো। আবার কি করবা, যখন নদ নদী পড়বা তুমি দেখবা যে এই জায়গাটা তোমার হচ্ছে যে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ, এখান থেকে তোমার একটা নদী প্রবেশ করেছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে, যেটা হচ্ছে পদ্মা, ভারতীয় অংশের নাম গঙ্গা। তারপর এদিক দিয়ে তোমার একটা নদী প্রবেশ করেছে, তোমার হচ্ছে যে কি নদ প্রবেশ করেছে কুড়িগ্রাম জেলা দিয়ে, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র। যেটা হচ্ছে কোত্থেকে, ব্রহ্মপুত্র। তারপর এটা কোথায় পড়েছে, তোমার হচ্ছে যে তিব্বতের কৈলাস সিংহের মানস সরোবর হ্রদ থেকে। এদিক দিয়ে তোমার হচ্ছে আসামের তোমার হচ্ছে যে লুসাই পাহাড় থেকে 2টা
নদী উৎপত্তি হয় বা একটা নদী উৎপত্তি হয় বরাক, যেটা হচ্ছে ভারতীয় অংশের নাম হচ্ছে যে সুরমা এবং কুশিয়ারা, যেটা কিছু দূর মিলিত হওয়ার পর মেঘনা নাম ধারণ করে। এদিক দিয়ে পদ্মা, এদিক দিয়ে ব্রহ্মপুত্র, যে এদিক দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র গেল, এদিক দিয়ে তোমার যমুনা আসলো, পদ্মা যমুনা মিলিত হলো কোথায়, গোয়ালন্দ রাজবাড়ী। এদিক দিয়ে তোমার হচ্ছে যে মেঘনা আসতেছে এদিক দিয়ে পদ্মার মেঘনা যে মিলিত হয় চাঁদপুর। তুমি এইভাবে ম্যাপ দেখে দেখে পড়বা। তারপরে দেখো ইংরেজ আমল, তারপরে দেখো প্রাচীন রাজবংশ। প্রাচীন রাজবংশের মধ্যে তুমি যখন পড়বা তো তখন তুমি হচ্ছে যে প্রাচীন রাজবংশে তুমি যে একবারে সব পড়ে ফেলতে হবে এমন না, আস্তে আস্তে তুমি প্রিপারেশন নিলে। যেমন তোমার হচ্ছে যে প্রথমে পড়লে তোমার হচ্ছে যে মৌর্য বংশ, তারপরে গুপ্ত বংশ, তারপরে পাল বংশ, সেন বংশ, তারপরে তুমি চলে গেলে কি তোমার হচ্ছে যে পাল বংশ, সেন বংশ শেষ, তারপরে দিল্লি সালতানাত, তারপরে মুঘল আমল, সুবেদারি আমল, তারপরে তোমার হচ্ছে সুলতানি আমল, নবাবী আমল, এইগুলো আস্তে আস্তে পড়লে তুমি আজকে ধরো তুমি হচ্ছে যে প্রাচীন রাজবংশের মধ্যে মৌর্য থেকে সেন বংশ পর্যন্ত শেষ করলে, তারপরে তুমি দিল্লি সালতানাত শেষ করলে, তারপরে তুমি মুঘল আমল শেষ করলে। এইভাবে তুমি প্রাচীন রাজবংশটা পড়বা, মুঘল আমলটা পড়বা। তারপরে ইংরেজ আমল তুমি দেখলে যে ইংরেজদের যে আগমন, তারপরে তোমার প্রথমে যে কারা আসে, পর্তুগিজরা আসে, তারপরে ইংরেজদের আগমন, ইংরেজরা কিভাবে এদেশে ব্যবসা বাণিজ্য করে, কিভাবে বাণিজ্য কোঠি স্থাপন করে, কিভাবে তোমার হচ্ছে যে বাংলার দেওয়ানি লাভ করে, তারপরে দ্বৈত শাসন ব্যবস্থা কিভাবে প্রবর্তন হয়, কিভাবে এই দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ৭৬-এর মন্বন্তর নামের একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়, কিভাবে তোমার হচ্ছে যে তোমার হচ্ছে যে গভর্নরদের শাসন কিভাবে হয়, বা গভর্নরের শাসনে কি কি হয়, তবে গভর্নর জেনারেলদের শাসনে কি কি হয়, তবে গভর্নর জেনারেল ও ভাইসরয়দের শাসনে কি কি হয়, বা কি কি সংস্কারমূলক কাজ আছে, যেমন সতীদাহ প্রথার আইন বিলোপ আইন পাশ করে কে, বিধবা বিবাহ আইন প্রণয়ন করে কে, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে কে, পুলিশ ব্যবস্থা উপমহাদেশ পুলিশ ব্যবস্থা চালু করে কে, রেল লাইন বা টেলিগ্রাফ এই যে সংস্কারমূলক কাজগুলো করে কে, লর্ড ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং, তারপরে লর্ড ক্লাইভ, তারপরে তোমার হচ্ছে যে লর্ড রিপন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড যে তোমার হচ্ছে যে বিভিন্ন জেনারেল, প্রথমে যে বাংলায় যে গভর্নর, তারপরে গভর্নর জেনারেল ও ভাইসরয়, এই বিষয়গুলো ভালোভাবে দেখবা। বিভিন্ন বিদ্রোহ আছে, তারপরে তোমার নীল বিদ্রোহ, তারপরে তোমার হচ্ছে যে ফকির সন্ন্যাসী আন্দোলন, তারপরে তোমার সিপাহী বিদ্রোহ, এই বিষয়গুলো, তারপরে তোমার ফরাইজি আন্দোলন, যে বিষয়গুলো আছে তুমি ইংরেজ আমলের ভিতরে দেখবা। পাকিস্তান আমলের ভিতরে তুমি দেখবা যে ভাষা আন্দোলন, বিশেষ করে ভাষা আন্দোলন থেকে শুরু করবা। ভাষা আন্দোলনে তোমার যেমন তোমার হচ্ছে যে ভাষা আন্দোলন ভিত্তিক যে কমিটিগুলো আছে, যেমন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারপরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারপরে ভাষা আন্দোলনের যে তোমার হচ্ছে যে যারা শহীদ হয়েছিল তাদের বিষয়ে যাবতীয় খোঁজ খবর রাখবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কে ছিলেন, তারপরে তোমার ময়মনসিংহের দরিদ্র কৃষক ঘরের সন্তান কে ছিলেন, তারপরে তোমার হচ্ছে যে ভাষা আন্দোলনের প্রথম শহীদ কে ছিলেন, হাইকোর্টের কর্মচারী কে ছিলেন, তোমার হচ্ছে যে এই বিষয়গুলো ভালোভাবে তুমি দেখবা। এবং ভাষা আন্দোলন ভিত্তিক গান বা তো ভাষা আন্দোলন ভিত্তিক কিছু চলচ্চিত্র আছে, এগুলো তুমি বিস্তারিত দেখার চেষ্টা করবা। মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয়, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বীরত্ব সূচক খেতাব, স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলাদেশকে কোন দেশ কোন সময় মানে স্বীকৃতি দেয়, প্রথম আছে এশিয়ান দেশ কোনটি, প্রথম এশিয়ান মুসলিম দেশ কোনটি, প্রথম ইউরোপীয় দেশ কোনটি, প্রথম আফ্রিকার দেশ কোনটি, এই বিষয়গুলো তুমি ভালোভাবে দেখবা। বাংলাদেশকে কে কোন সময় স্বীকৃতি দেয়। এছাড়াও বীর শ্রেষ্ঠ আছে, 7 জন বীর শ্রেষ্ঠদের সেক্টর, তাদের সেক্টর গুলো মনে রাখবা, তাদের জন্ম, তাদের মৃত্যু, এগুলো তুমি মনে রাখবা। নারীদের অবদান, যেমন শ্বেতরা বেগম, তারামন বিবি, তারপরে তোমার হচ্ছে যে কাকন বিবি, তাদের বিষয়গুলো দেখবা। তারপরে তুমি হচ্ছে যে বিদেশিদের অবদান, WS অর্ডারল্যান্ড, তারপরে তোমার হচ্ছে যে সাইমন রিং, তারপরে কনসার্ট ফর বাংলাদেশের বিষয়, এই যে টপিকগুলো আছে এগুলো দেখবা। তারপরে সেপ্টেম্বর অন যশোর রোড, এই বিষয়গুলো তুমি মুক্তিযুদ্ধের যাবতীয় দেখবা। মুক্তিযুদ্ধ ভিত্তিক গান আছে কিছু, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আছে কিছু, এইগুলো তুমি দেখবা। স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি দেখবা, তারপরে তোমার মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার ঘোষণাপত্র দেখবা, অপারেশন সার্চ লাইট দেখবা, এই বিষয়গুলো দেখবা। সংবিধানের প্রথমে দেখবা যে সংবিধান গণপরিষদ আদেশ কবে জারি হয়, সংবিধান প্রণয়ন কমিটি কত সালে গঠন করা হয়, কত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এরপরে তুমি যে দেখবা সংবিধানের প্রথমে দেখবা একটা প্রস্তাবনা আছে, তারপরে তুমি দেখবা সংবিধানের 11টা ভাগ আছে, প্রত্যেকটা ভাগে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন প্রথম ভাগে তোমার আলোচনা করেছে প্রজাতন্ত্র, দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, তৃতীয় ভাগে মৌলিক অধিকার, চতুর্থ ভাগে নির্বাহী বিভাগ। এইভাবে প্রত্যেকটা বিভাগে তুমি বিস্তারিত তুমি আলোচনা করবা, এবং প্রত্যেকটা ভাগে নির্দিষ্ট কিছু অনুচ্ছেদে আলোচনা করা আছে। যেমন প্রজাতন্ত্র আলোচনা করা আছে 1 থেকে 7 নম্বর অনুচ্ছেদ, তারপরে তুমি দেখবা রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 থেকে 25 নম্বর অনুচ্ছেদ, তারপরে দেখবা যে মৌলিক অধিকার 26 থেকে 47 নম্বর পর্যন্ত অনুচ্ছেদ। এইভাবে তুমি অনুচ্ছেদ গুলো ভাগগুলো তুমি
পড়বা এবং দেখবা, এবং সবগুলো অনুচ্ছেদ তোমার যে মুখস্থ করতে হবে বিষয়টা এমন না, তুমি জাস্ট গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো মুখস্থ রাখবা। এরপরে উপজাতি, উপজাতিতে তুমি ম্যাপে দেখবা যে এই অঞ্চলটা হচ্ছে তোমার হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম, এই পার্বত্য চট্টগ্রামে 14টা উপজাতি বাস করে, এবং কোন কোন উপজাতিগুলো পার্বত্য চট্টগ্রাম বাস করে, কোন কোন উপজাতিগুলো রাজশাহী অঞ্চলে বাস করে, কোনগুলো তোমার পটুয়াখালীতে বাস করে, বা কোনগুলো তোমার কক্সবাজারে বাস করে, কোনগুলো, এইভাবে তুমি বিস্তারিত দেখবা। চাকমা, মারমা, সাঁওতাল, ওরাও, তারপরে মণিপুরি, হাজং, এদের বাসস্থান, এদের বাসস্থান, এদের উৎসব এবং এদের ধর্ম এবং এদের যাবতীয় বিষয়, যেমন তোমার মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা, যেমন খাসিয়া, গাড়ো, এরা মাতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা, তার পিতৃতান্ত্রিক কারা, তারপরে তাদের ধর্ম, তাদের যে উৎসব, ওয়ানগালা কাদের, সৌরাই কাদের, তারপরে তোমার হচ্ছে যে বিজু কাদের বা তার কঠিন চিবরদান কাদের, এই বিষয়গুলো তুমি বিস্তারিত দেখবা। বাংলাদেশ পরিস্থিতি যখন তুমি দেখবা, এরকম একটা ম্যাপ আঁকাই নিবা, এরকম ম্যাপ আঁকাই নিয়ে তুমি ভাগ করে ফেলবা যে এই সাইডটা তোমার ভারত, এই দিকটা তোমার আছে, এই সাইডটার উপরের দিকটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স এর কয়টা রাজ্য বাংলাদেশের সাথে সীমানা রয়েছে, এদিকে দিয়ে তোমার মিয়ানমার আছে, এদিক দিয়ে তোমার ভারত, আর এই সাইডে তোমার মিয়ানমারের কয়টা রাজ্য আছে, বাংলাদেশের সীমান্তবর্তী দৈর্ঘ্য, বাংলাদেশের টোটাল সীমানা, বাংলাদেশের উপকূলীয় সীমানা, কতটুকু সীমানা তোমার ভারতের সাথে আছে, কতটুকু মিয়ানমারের সাথে আছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা, সীমান্তবর্তী বিস্তারিত বিষয়গুলো তুমি এই যে বাংলাদেশের জাতীয় বিষয়, বাংলাদেশের পরিস্থিতির মধ্যে দেখবা। সমুদ্র বিজয় নিয়ে আছে আমাদের, সমুদ্র অর্থনৈতিক সমুদ্র সীমা, তারপরে তোমার মহিসিবান অঞ্চল কতটুকু, রাজনৈতিক সমুদ্র সীমা কতটুকু সমুদ্র সীমা আমরা ভারতের থেকে জিতছি, কতটুকু সমুদ্র সীমা আমরা মিয়ানমারের থেকে জিতছি, এই বিষয়গুলো তুমি বিস্তারিত দেখবা। বাংলাদেশের জাতীয় বিষয় বলি, বাংলাদেশের জাতীয় বিষয়গুলোর ভিতরে কি আছে, জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় রাষ্ট্রীয় মনোগ্রাম, এই বিষয়গুলো তুমি দেখবা। এর আগে প্রশ্ন এসেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের কত লাইন তোমার হচ্ছে যে জাতীয় সঙ্গীত হিসেবে ধরা হয়, মানে যে আমাদের আমার সোনার বাংলার কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে ধরা হয়। এরপরে তোমার জাতীয় পতাকার অনুপাত জানতে চাইছে, এই বিষয়গুলো তোমার জাতীয় বিষয়গুলো দেখতে হবে, জাতীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ ইত্যাদি। চিত্রকর্ম, এর আগে আগের বছর প্রশ্ন এসেছিল লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন, লাস্ট সাপার চিত্রকর্মটি কে এঁকেছেন, এই যে ম্যাডোনা 43, মনপুরা 70, নবান্ন, সংগ্রাম, এই চিত্রকর্মগুলো, এস এম সুলতানের চিত্রকর্মগুলো, জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো, পটুয়া কামরুল হাসানের চিত্রকর্মগুলো, বিখ্যাত চিত্রকর্মগুলো তুমি দেখে রাখতে হবে। বিখ্যাত ব্যক্তির গ্রন্থ, বিখ্যাত ব্যক্তির উক্তি, জাতীয় সংসদ সম্পর্কে তুমি একটু ধারণা রাখলে। নদ নদী তো দেখালাম, ম্যাপে নদ নদী দেখবা। এর আগে তারপরে হ্রদ, লেক, দ্বীপ, এর আগে নিঝুম দ্বীপ থেকে প্রশ্ন এসেছে, দ্বীপ থেকে প্রশ্ন আসবে। তবে তথ্য প্রযুক্তি, আইসিটি, ন্যানো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তারপরে তোমার হচ্ছে যে ক্রায়ো সার্জারি, তারপরে তোমার হচ্ছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তো এই যে এই বিষয়গুলো, বায়ো ইনফরমেটিক্স বা বায়ো, এই যে বিষয়গুলো আছে আইসিটির প্রথম এবং দ্বিতীয় যে বিষয়গুলো আছে, প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের যে বিষয়গুলো আছে, এগুলো সম্পর্কে বেসিক ধারণা রাখবা। জাতিসংঘের তুমি দেখবা যে 6টা অঙ্গ সংস্থান আছে, এই যে তোমার সাধারণ পরিষদ, তারপরে নিরাপত্তা পরিষদ, তারপরে তোমার হচ্ছে যে আন্তর্জাতিক আদালত, বা জাতিসংঘের 6টা অঙ্গ সংস্থান আছে, অঙ্গ সংস্থান সম্পর্কে দেখবা। আন্তর্জাতিক সংস্থা কি, এর আগের ভিতর প্রশ্ন এসেছে ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায়, এবার তোমার প্রশ্ন এসেছিল ইউএনএইচ সিআর, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিজ, এই বিষয়ে প্রশ্ন এসেছিল। তো আন্তর্জাতিক সংস্থা তোমার যাবতীয় বিষয় পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়ের মধ্যে তোমার কোন সংস্থাগুলো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত, কোনগুলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, কোনগুলো তোমার হচ্ছে যে জেনেভা সুইজারল্যান্ডে অবস্থিত, বা তোমার হচ্ছে যে আসিয়ান, সার্ক, বিমস্টেক, কোপ সম্মেলন, বা যাবতীয় বিষয়, মানে এক কথায় যাবতীয় বিষয়, G15, D8, G20, E8, B20, এক কথায় যাবতীয় বিষয় তোমার পড়ে ফেলতে হবে। এরপরে তোমার পদক পুরস্কার তো পড়তে হবে। লাইন বা সীমারেখা তোমার এর আগের প্রশ্ন এসেছিল, এর আগের বছর প্রশ্ন এসেছিল, মানে ঢাকা অধিভুক্ত যে সরকারি সাত খুলেছিল, ঢাবি অধিভুক্ত যে সরকারি সাত খুলেছিল, সেখানে ডুরান্ড লাইন সম্পর্কে, ডুরান্ড লাইন এমন এসেছিল পাকিস্তান এবং আফগানিস্তান সম্পর্কে প্রশ্ন এসেছিল। তো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে লাইন, সেটা হচ্ছে তোমার এই ডুরান্ড লাইন। তারপরে দেখো সাধারণ বিজ্ঞান, যে কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়, এই ধরনের প্রশ্ন এসেছে। আবহাওয়া জলবায়ু থেকে প্রশ্ন আসে, সৌরজগৎ থেকে প্রশ্ন আসে, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি, সাগর মহাসাগর থেকে প্রশ্ন আসে, প্রণালী থেকে প্রশ্ন আসে, যেমন হরমুজ প্রণালী, বাবেল মানদেব প্রণালী, তারপরে তোমার হচ্ছে যে এদিকে আছে যে
মালাক্কা প্রণালী, যাবতীয় বিষয়গুলো তুমি দেখলে প্রণালীর বিষয়গুলো। ভৌগোলিক উপনাম থেকে প্রশ্ন আসে, বিপ্লব আন্দোলন, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, এর আগে রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব থেকে প্রশ্ন এসেছিল। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ থেকে প্রশ্ন আসতে পারে, এগুলো একটু দেখে রাখবা এবং সাম্প্রতিক বিষয়গুলির উপর খোঁজ খবর রাখবা। এশিয়া মহাদেশকে তুমি যখন পড়বা তখন ম্যাপ দেখে দেখে 5টি অঞ্চলে ভাগ করে নিবা। এশিয়া মহাদেশকে 5টি অঞ্চলে, তখন দক্ষিণ এশিয়া, তারপরে তোমার হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, তারপরে তোমার হচ্ছে যে দূর প্রাচ্য, দূর প্রাচ্য, তারপরে তোমার হচ্ছে মধ্য এশিয়া, মধ্য এশিয়ার দেশ কয়টি, তারপরে মধ্য প্রাচ্য। এইভাবে তুমি এশিয়ার দেশগুলোকে তুমি ভাগ করে নিবা, পাঁচটি জোনে তুমি ভাগ করে নিবা, নিয়ে তুমি পড়বা। ইউরোপের যেই তুমি ম্যাপ দেখবা, দেখে ইউরোপের জোনগুলোকে ভাগ করে নিবা, আফ্রিকাকে ভাগ করে নিবা, ভাগ করে করে তুমি পড়বা। যেমন ইউরোপের মহাদেশ থেকে তোমার প্রশ্ন আসতে পারে কোনটি নিচে কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশের অঞ্চল নয়, এ ধরনের প্রশ্ন আসতে পারে বা এসছে এর আগের বছর। তো এই টপিকগুলো আগে পড়ো, এরপরে আমরা বিস্তারিত আলোচনা করব কিভাবে পড়তে হবে, কতটুকু পড়তে হবে। আগে এই টপিক ধরে ধরে তুমি প্রিপারেশন শুরু করো, ইনশাআল্লাহ তুমি সাধারণ জ্ঞানে সর্বোচ্চ মার্ক পাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে।